বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বিবিসি প্রবাহে আজ দেখুন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় এবং আওয়ামী লীগের ভোট ব্যাংক প্রসঙ্গ। মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় কি প্রভাব ফেলবে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং আওয়ামী লীগের নেতৃত্বে। শি ইজ ফিনিশ, তার কেস আর আমার মনে হয় না এটার আগের অবস্থায় ফিরে আসার কোনো সুযোগ আছে বলে আমার মনে করি না। আজ আলোচনায় অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক আসিফ মোহাম্মদ শাহান এবং লেখক গবেষক মহিউদ্দিন আহমদ। স্বাগত বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে। আমি শারমিন রমা। আজ আরও থাকছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোটারদের সমর্থন পেতে কি কৌশল নিচ্ছে বিএনপি, জামাত, এনসিপি। মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর তার রাজনৈতিক ভবিষ্যৎ ও আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে চলছে নানা আলোচনা। প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সর্বোচ্চ সাজাপ্রাপ্ত হওয়ার পর শেখ হাসিনা কি বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন? এই রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বকে ঠিক কতটা প্রভাবিত করবে? তারেকুজ্জামান শিমুলের প্রতিবেদন। With only one sentence, that is sentence of death. মানবতাবিরোধী অপরাধে সম্প্রতি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যদিও ট্রাইব্যুনালকে ক্যাঙ্গারু কোর্ট আখ্যা দিয়ে রায়কে পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বর্ণনা করেছেন শেখ হাসিনা। রায় প্রত্যাখ্যান করে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। কিন্তু এই রায় নিয়ে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের প্রতিক্রিয়া কি? তৃণমূলের দুজন নেতা বিবিসির সঙ্গে কথা বলেছেন, যদিও তারা নিরাপত্তার স্বার্থে নিজেদের পরিচয় প্রকাশ করতে রাজি হননি। যুদ্ধ অপরাধীদের যে যখন বিচার চলে তখন তাদের যে যারা আসামি ছিলেন তাদের পক্ষের আইনজীবী এখন রাষ্ট্রপক্ষের, এই ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী বলে সরকার যাদের আসামি পক্ষে একজন আইনজীবী, উনিও জামাত ইসলামের নেতা। তো সেইভাবে এটা মানুষের বুঝতে বাকি নাই যে এটা সম্পূর্ণ একটা ফরমাশি রায়। এই রায় নিয়ে আসলে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বিচলিত নাই। আমরা শুরু থেকেই জানি এমন কিছু একটা করবে, কিন্তু এই রায় আসলে আমরা মানি না, জনগণ মানে না। এই প্রহসনের রায়, এর রায়ের মধ্য দিয়ে আমাদের তৃণমূলের এবং এদেশের সাধারণ জনগণের মধ্যে কোনো রকম ইফেক্ট পড়বে বলে আমরা মনে করি না। কিন্তু রায় না মানলেও বাস্তবতা হচ্ছে তাদের দলের সভাপতির বিরুদ্ধে আদালত সর্বোচ্চ সাজা ঘোষণা করেছে। এ অবস্থায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে আবারও ফিরতে পারবেন কিনা সেই প্রশ্নও এখন সামনে আসছে। শি ইজ ফিনিশ, তার কেস আর আমার মনে হয় না এটার আগের অবস্থায় ফিরে আসার কোনো সুযোগ আছে বলে আমার মনে করি না। যদিও অনেকেই বলবে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই, কিন্তু আমি মনে করি নেতৃত্ব যদি ব্লান্ডার করে, নেতা যদি ব্লান্ডার করে, সেটার শেষ আছে। কিন্তু যদিও আওয়ামী লীগের নেতাকর্মীরা সেটি মনে করছেন না। তার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, ভুল ত্রুটি হয়ে থাকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সেক্ষেত্রে উনি এই বিষয়টাকে নিশ্চিত করে পরবর্তীতে উনি আরও উদ্যম নিয়ে এগিয়ে যাবেন, আমরা এটা বিশ্বাস করি। উনি এখন পর্যন্ত আমাদেরকে নেতৃত্ব দিতে পারছেন এবং তার এই দৃঢ় মনোবল আমরা স্যালুট করি এবং সেই নেতৃত্বের মধ্য দিয়েই আবার তিনি স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে তার। 5ই অগস্টের পর আওয়ামী লীগে যে ধরনের নেতৃত্ব শূন্যতা দেখা যাচ্ছিল, গত এক বছরে সেটি অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন বলে দাবি করেছেন দলটির নেতারা। ভারতে বসেই শেখ হাসিনাকে দিক নির্দেশনাও দিতে দেখা যাচ্ছে নেতাকর্মীদের। যদিও আদালত দণ্ডিত হওয়ায় এখন তাকে দেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, কিন্তু ভারত এই আহ্বানে সাড়া দেবে তেমন সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। আওয়ামী লীগের নেতারা বলছেন, শীর্ষ নেতারা দেশে অবস্থান না করলেও দলীয় কার্যক্রম থেমে নেই। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকবে। এখন পর্যন্ত আওয়ামী লীগ থেকে কেউ বিচ্ছিন্ন হয়ে অন্য দলে যায়নি। নানান চেষ্টা, অপচেষ্টা, তৎপরতা নানান আছে। যে গ্যাপটা তৈরি হলো এখন, আপনি ধরেন সেন্ট্রাল লিডার তো মোটামুটি গোটা 50 যারা, এরা তো কেউই স্বাভাবিক জীবনে ফিরে আসা 5-10 বছরের মধ্যে সম্ভব কিনা আই ডাউট, তাই না? সেটা সম্ভব হবে না। যদি না হয় তাহলে দল রিগ্রুপিং করা অনেক কঠিন কাজ হয়ে যাবে।
একই সঙ্গে ভাবমূর্তির যে সংকটে আওয়ামী লীগ পড়েছে সেটি কাটিয়ে ওঠা সহজ হবে না বলেই মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। বিশেষ করে 2024 সালের আন্দোলনের সময় প্রাণহানির ঘটনায় অনুশোচনা প্রকাশ করে ক্ষমা চাওয়ার পরিবর্তে দলটির নেতারা এখনও জুলাই গণঅভ্যুত্থানকে যেভাবে দেশি বিদেশি ষড়যন্ত্র হিসেবে দেখানোর চেষ্টা করছেন, সেটি শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের রাজনীতির মাঠে ফেরাকে আরও কঠিন করে তুলছে বলেই মনে করা হচ্ছে। তারেকুজ্জামান শিমুল, বিবিসি নিউজ বাংলা। প্রবাহ স্টুডিওতে আজ আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক আসিফ আহমদ শাহান। এছাড়াও অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন লেখক গবেষক মহিউদ্দিন আহমদ। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। মহিউদ্দিন আহমদ, শুরুতে আপনার কাছে আসি। রায়ে মৃত্যুদণ্ডের সাজা হয়েছে এবং এরপর শেখ হাসিনা দ্রুতই দেশে ফিরবেন, নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করবেন, এ ধরনের সম্ভাবনা নেই বললেই আসলে মনে করা হচ্ছে। তো এই অবস্থায় তার রাজনৈতিক ক্যারিয়ার এখানেই কি শেষ বলা যাবে? না, আমরা তো সবাই বলি, রাজনীতিবিদরা একটু বেশি বেশি বলেন যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। ৭১ সালের পরে আমরা কি কেউ কল্পনা করেছিলাম যে জামায়াতে ইসলামী আবার আমাদের দেশের রাজনীতিতে ফিরে আসবে? কিংবা ৭৫ সালের পরে আমরা কি ভেবেছিলাম আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারবে? কারণ এগুলো তো এক ব্যক্তি নির্ভর দল আওয়ামী লীগ শুরু থেকে। তো সুতরাং ৭৫-এ যে শূন্যতা তৈরি হয়েছিল, তখন আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগের এক ধরনের ভূমিকা, যে অনেকে গ্রেপ্তার হয়েছেন, অনেকে আত্মগোপনে গেছেন, অনেকে ভারতে চলে গেছেন, কিন্তু তারা মোটামুটি চুপচাপ ছিলেন। মানে এমন কোনো বক্তব্য দেন নাই যাতে তাদের বিরুদ্ধে যে এমনি মানুষের ক্ষোভ ছিল, সেই ক্ষোভটা যাতে আর না পারে। ফলে দেখা গেল যে ওই সময়ে যারা শাসক ছিলেন তাদের প্রশ্রয়ে এবং তাদের উদারতার ফলে আওয়ামী লীগ রাজনীতিতে ৭৬ সালে নিবন্ধন পেয়েছে এবং দীর্ঘদিন দীর্ঘ অনেকগুলো বছর পার হওয়ার পরে আওয়ামী লীগ সরকারও গঠন করে। তার আগে বিরোধী দলের নেতা হতেন শেখ হাসিনা। কিন্তু এর মধ্যে যে কাজটি হয়ে গেছে যে তিনি পুরো দলটির উপরে তার একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন। সেখানে কিন্তু দল বলতে আর কিছু নাই। আওয়ামী লীগ মানে হচ্ছে শেখ হাসিনা, এবং এই দলে যারা সমর্থক আছেন তারা শেখ হাসিনা ছাড়া আর আওয়ামী লীগ বোঝেন না। ফলে শেখ হাসিনা এখন একটু বিপদে আছেন। তিনি কিন্তু এক ধরনের, আমি বলবো যে অপরাধ বোধ থেকেই দেশ থেকে চলে গেছেন নয়াদিল্লিতে। কারণ পরিস্থিতি মোকাবেলা করার মতন সাহস তার ছিল না। কারণ তার পেছনে আসলে আমরা যেটাকে দল বলি, দল ছিল না। এই যে অন্ধকারে দাঁড়িয়ে কয়েকজন কথাবার্তা বললেন, এতেই বোঝা যায় যে আসলে এই দলটার নাই। শেখ হাসিনা নির্ভর করতেন তার বোন, তার ছেলে, তার বোনের ছেলে, তার ফুফাতো ভাই, চাচাতো ভাই, এই কয়েকজন, কোটি কয়েক লোক, এবং তারা সবাই বিদেশে নিরাপদে চলে গেছেন, তিনিও চলে গেছেন। তিনি ওই সময়ে পরিস্থিতি মোকাবেলা করলে কি হতো? একটা কথা আছে যে তাকে একটা মানুষ মেরে ফেলতো। তো সুতরাং আমরা বলতে পারি তিনি প্রাণের ভয়ে চলে গেছেন। আমি খালি একটা উদাহরণ দিই আপনাকে, যে এই ধরনের সিচুয়েশন কিন্তু আমাদের এই পৃথিবীতে আরো বহুবার আমরা দেখেছি। ফিলিপিনের মার্কোস ভেগে গেছে দেশ থেকে, সুহার্তো চলে গেছে। এই কিছুদিন আগে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, তিনিও দেশ ছেড়ে পালিয়েছিলেন। বিদেশে তো এরকম আছে, কাছের দেশ ইরানের রেজা শাহ পাহলভি। মানে বলছেন যে আসলে মানে একদম শেষ হয়ে যাচ্ছে বলা যাচ্ছে না এখানে। মানে এরা কেউ ফিরে আসতে পারে না। কাজে শেখ হাসিনা ফিরতে পারবেন কিনা তার একটা ফেরার পক্ষে একটা বড় যুক্তি হলো যে তিনি ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে আছেন, এবং ভারতের একটা প্রচন্ড চাপ আছে আমাদের সরকারের উপরে, এবং যে কোনো মুহূর্তে একটা, আমি বলবো যে একটা রফা হয়ে যেতে পারে। আমি তো অনেক আলাপ আলোচনা হয়। হ্যাঁ, এই জায়গাটা থেকে আমি একটু আসিফ মোহাম্মদ শাহান আপনার কাছে আসতে চাই যে ভারতে বসে এখন তিনি রাজনীতি যেভাবেই মানে করার চেষ্টা করছেন, তো ভারতে শেখ হাসিনার রাজনীতি কি অনেকটাই সীমিত মানে হয়ে যাবে কিনা, এবং ভারতের অবস্থান পরিবর্তনের ওপরেও আসলে আওয়ামী লীগের রাজনীতি নির্ভর করবে কিনা? ধন্যবাদ। আমার মনে হয় আমরা প্রশ্নটাকে যদি দুই ভাগে দেখি, একটা হচ্ছে শেখ হাসিনার রাজনীতিতে প্রত্যাবর্তন, আর একটা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতিতে প্রত্যাবর্তন। আপনি দুটোকে একসাথেও দেখতে পারেন, দুটোকে আলাদাভাবেও দেখতে পারেন। এখন এইখানে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ বুঝবার জন্য, যে আমরা যে কথাটা একটু আগে বলা হলো সেটা ঠিক, যে উনি তার পরিবারের সদস্য এবং অল্প কিছু লোকের উপরে নির্ভরশীল ছিলেন। আরেকটা যেটা বড় বিপর্যয় উনি ওনার দলের জন্য ঘটিয়েছেন, সেটা হচ্ছে যে আপনি যদি 2014 নির্বাচন পরবর্তী সময়ে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসেবে দেখেন,
সেইখানে কিন্তু হচ্ছে কি এটার আসলে কোনো রাজনৈতিক দল হিসেবে অস্তিত্ব ছিল না, কারণ শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার সে ক্ষমতায় টিকে ছিল আমলাদের উপর নির্ভর করে, সেনাবাহিনীর কিছু হিসেবের উপর নির্ভর করে, এবং তার মানে হচ্ছে রাজনৈতিক যে দল বা রাজনৈতিক যে মানে কাঠামো আছে সেটা থেকে বের হয়ে এসে উনি সম্পূর্ণ অন্য একটা উপায়ে উনি হচ্ছে কি টিকেছেন। এর যেটা ফল যেটা ঘটে সেটা হচ্ছে দলের যে একটা অর্গানাইজেশনাল স্ট্রেংথ থাকে, দলের যে একটা অর্গানাইজেশনাল কাঠামো থাকে, দল যে মোবিলাইজ করতে পারে মানুষজনকে, সেটা ওনার কাছে এটা অপ্রয়োজনীয় হয়ে পড়েছিল, অদরকারি হয়ে পড়েছিল, এবং দলও সেই ক্ষমতাটা হারিয়ে ফেলেছে। এবং দেখুন এটার কনসিকোয়েন্সটা কী হচ্ছে। এই যে একটা ঘটনা ঘটলো, আমরা আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসেবে আমরা কিন্তু যদিও এটা শেখ হাসিনার পার্টি আমরা বলছি, কিন্তু সেই ধরনের কোনো ধরনের মোবিলাইজেশন আমরা দেখিনি। আমি জানি আওয়ামী লীগ নিষিদ্ধ, বের হলে হচ্ছে গিয়ে তাদের উপরে আক্রমণ হবে, বের হলে হচ্ছে গিয়ে তারা জেলে যাবেন, কিন্তু একটা রাজনৈতিক দল যদি এটা একটা রাজনৈতিক দল হয় সে তো সেই রিস্কটা নেয়, সেই রিস্কটা নিতে আমরা অতীতে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলকে, কিন্তু এই দলটিতে বর্তমানে সেটা করারও হচ্ছে কি আপনি লোক পাচ্ছেন না। আপনার মূল নেতারা যারা তারা আছেন ভারতে, এবং বাকি যারা আছেন তারা আসলে কতখানি নির্ভর করছেন, এই কথাগুলো আমরা শুনলাম, কিন্তু আসলে কতখানি নির্ভর করছেন আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসেবে সেটা একটা বড় সমস্যা। তাহলে এই জায়গাটা থেকে আমরা যে জায়গায় আসছি, শেখ হাসিনার ফেরাটা কঠিন কেন? শেখ হাসিনা কোন, আমরা জিনিসটাকে একটু উল্টোভাবে প্রশ্নটা করি, কোন পর্যায়ে শেখ হাসিনা ফিরতে পারেন? আপনি দেখুন এই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ করারও কোনো সম্ভাবনা নেই। আগামী 2-3 বছরের মধ্যে এর কোনো চেঞ্জ হবে এরকম কোনো কিছু আমরা দেখছি না। শুধুমাত্র যদি থিওরিটিক্যালি একটা কাউন্টার রেভলিউশন বা কাউন্টার আপরাইজিং হয়, শুধুমাত্র সেটাই হচ্ছে গিয়ে শেখ হাসিনার ফেরতটাকে নিশ্চিত করতে পারে। কিন্তু এই কাউন্টার আপরাইজিং যদি করতে হয় বা কাউন্টার রেভলিউশন করতে হয়, তাহলে জনগণের যে সিম্প্যাথি লাগবে, পলিটিক্যাল পার্টির মোবিলাইজেশনের যে ক্যাপাসিটি লাগবে, এর কোনোটা আসলে আমরা দেখতে পাচ্ছি কিনা, এর কোনোটাই কিন্তু এই মুহূর্তে অনুপস্থিত। এবং আওয়ামী লীগ যে স্ট্র্যাটেজিটা নিচ্ছে, এই যে পেট্রোল বোমা মারা, এই যে আক্রমণ করা, এইটা কিন্তু দলটার প্রতি জনগণের যদি কোনো সিম্প্যাথির কথা বলেন, সেই সিম্প্যাথিটাকে আরও ডিটোরেট করে দেওয়া, আরও কমিয়ে দেওয়ার হচ্ছে কিসে করছে। তাহলে দুইটা ক্ষেত্রে এখন আওয়ামী লীগ নেতৃত্বকে একটা কঠিন সিদ্ধান্ত, আমি জানি না তারা নেবেন কিনা, যে এক, যদি আমি আবারও শেখ হাসিনা কেন্দ্রিক মানে মোবিলাইজেশন ছাড়া একটা রাজনৈতিক দল থাকি, তাহলে আমি এই কাজগুলোই করে যাব, যেটা কোনো ধরনের আমার হচ্ছে গিয়ে পরিবর্তনকে এটাকে ফ্যাসিলিটেট করতে পারবে না। ইভেন ধরা যাক পরবর্তী নির্বাচনের সময় যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে তারা যদি খুব বড় ধরনের মেস আপ করে গভর্নেন্সে, তাহলে বিকল্প হিসেবে যে অন্য একটা রিফাইন বা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ আসবে, সেইটারও কোনো অপরচুনিটি থাকছে না। তারা কি তাহলে সেই রাস্তায় যেতে চান, নাকি হচ্ছে যে রিয়েলিটিটা আছে, যে বাস্তবতা আছে, সেই অনুযায়ী হচ্ছে গিয়ে তারা অ্যাডাপ্ট করবেন? এটা যতটা না বেশি ভারতের কোয়েশ্চেন, তার চেয়ে বেশি কোয়েশ্চেন হচ্ছে এই রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসলে এক্স্যাক্টলি কি করতে চান। ধন্যবাদ, আমরা আরো কথা বলবো। মহিউদ্দিন আহমদ, ইতিমধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, শীর্ষ নেতৃত্বের একটা বড় অংশই বাইরে, হয়তো পলাতক কিংবা বিদেশে আছেন, কারাগারে আছেন অনেকে। এই রায় রাজনৈতিক অবস্থান এই দলটির মানে তাদের শক্তিকে ঠিক কতটা প্রভাবিত করবে বলে মনে করেন? আওয়ামী লীগের শক্তিকে তো অনেকটাই কোণঠাসা করে দিয়েছে যে নির্বাহী আদেশে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া। সুতরাং এটা বোঝা যাচ্ছে সামনে যে একটা নির্বাচন আছে সেখানে তারা পার্টিসিপেট করার সুযোগ পেলে তারা তাদের সক্ষমতাটার পরিচয় দিতে পারবে। সেই সুযোগ তো তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এখন সমস্যা হলো তারা এখন যে কাজগুলো করছে এগুলো হচ্ছে মানে আন্ডারগ্রাউন্ডে গেলে একটা পার্টি যেভাবে তার অস্তিত্ব বজায় রাখে ঠিক সেই ধরনের। তা আমি মনে করি যে এক ধরনের মানে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য থেকে একটি দল মানে ত্যায্য হতে পারে জনগণের কাছে, এটা ভোটের মাধ্যমে হতে পারে, কিন্তু যেভাবে হয়েছে এটা আসলে একটা সমস্যা। এবং আওয়ামী লীগকে যদি আবার ফিরে আসতে হয়, কামব্যাক করতে হয়, তার পক্ষে এক ধরনের ন্যায্যতা তৈরি হবে হওয়ার সম্ভাবনা আমি দেখছি, যেহেতু দাবিটা আছে একটা ইনক্লুসিভ নির্বাচন, এবং এত বড় একটা দলকে বাইরে রেখে ইনক্লুসিভ নির্বাচন কিভাবে হয় আমি বুঝি না। যে কারণে শেখ হাসিনার আমলের পরবর্তী একটি নির্বাচন তামাশা নির্বাচন।
আসিফ মোহাম্মদ শাহান, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাংলাদেশের রাজনীতিতে আসলে নতুন কোনো মেরুকরণ তৈরি করতে পারে কিনা আপনার কি মনে হয়? দেখুন, মানে এখানে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে শেখ হাসিনার যে রায়টা হলো, সেই রায়ের ফলে আসলে আওয়ামী লীগের মানে অ্যাকশন, যদি রিয়াকশন বলি, সেই রিয়াকশনটা কী হবে সেটার একটা প্রতিক্রিয়া থাকতে পারে। যেমন প্রথমত আপনি যে ঘটনাটা অনেক দিন থেকে হচ্ছে, আমরা যখন থেকেই হচ্ছে আওয়ামী লীগকে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বা সেটা হচ্ছে, তখন রাজনৈতিক জায়গায় আওয়ামী লীগ যেই স্পেসটা নিয়ে থাকতো সেই স্পেসটাতে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। এই ভ্যাকুয়ামটা এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলই সেটাকে গ্রাস্প করার কোনো ধরনের চেষ্টা আমরা দেখিনি। এনসিপিকেও দেখিনি, বিএনপি মাঝে মধ্যে খানিকটা চেষ্টা করেছে, আবার খুব দ্রুতই হচ্ছে গিয়ে চলে গেছে। এখন যদি আওয়ামী লীগকে যে কথাটা বলা হলো যে আপনি আসলে ওইভাবে নিষিদ্ধ করে কখনোই হচ্ছে এটাকে পুরোপুরি করতে পারবেন না, যেটা করতে পারেন আপনি যদি ইররিলেভেন্ট করতে চান, তাহলে এই পলিটিক্যাল স্পেসটা যেটা ফাঁকা আছে সেই জায়গাটুকু কোনো একটা রাজনৈতিক দলকে দখল করতে হবে বা হচ্ছে গিয়ে সেটার দায়িত্ব নিতে হবে। সেটা নেওয়া যাবে কিনা সেটাই আমার ধারণা ডিপেন্ড করবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেই বিতর্ক যখন চলমান, তখন দলটির ভোট ব্যাংককে মাথায় রেখে নানা তৎপরতা দেখা যাচ্ছে বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলকে। আবুল কালাম আজাদ জানার চেষ্টা করেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোটারদের সমর্থন পেতে কি কৌশল নিচ্ছে দলগুলো। বাংলাদেশের মধ্যে গোপালগঞ্জ আওয়ামী লীগের একটা ঘাঁটি হিসেবে পরিচিত। এখানকার 3টি আসনেই সবসময় আওয়ামী লীগের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এবং এখানকার 3টি আসনেই আওয়ামী লীগের বিপরীতে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়ান, অধিকাংশ ক্ষেত্রেই তার জামানত বাজেয়াপ্ত হওয়ার ঘটনা ঘটেছে। এই গোপালগঞ্জে এবার আওয়ামী লীগ সমর্থকদের ভোট নিয়ে জয়ী হতে চায় জামায়াতে ইসলামীর প্রার্থী। গোপালগঞ্জ সদর 2 আসনে আজমল হোসেন সর্দার ভোটারদের নৌকার প্রতি সমর্থন মাথায় রেখেই প্রচার কৌশল নিয়েছেন। আমরা তাদেরকে বলি যে এটা আওয়ামী লীগের জায়গা, যদি আওয়ামী লীগ আবার নির্বাচন করার সুযোগ পায় তাহলে আপনারা আবারও আওয়ামী লীগে ভোট দিতে পারেন, আর না আসলে আমাদেরকে দেবেন। আওয়ামী লীগের ভোটারদের নিয়ে গোপালগঞ্জে বিএনপির প্রার্থীরও নজর রয়েছে। বিএনপির গোপালগঞ্জ 2 আসনের প্রার্থী KM বাবর, তিনি বলছেন গোপালগঞ্জে 3টি আসনেই বিএনপির প্রার্থীরাই এবার জয়ী হবেন, এমন আত্মবিশ্বাস তাদের আছে। সেইবার আওয়ামী লীগের নৌকা প্রতীক নির্বাচনে থাকবে না। নির্বাচন না থাকার কারণে সাধারণ মানুষ 71 সালের পক্ষের শক্তি, ধানের শিশু 71 সালের পক্ষের শক্তি, তাই এবার সাধারণ মানুষ 71 সালের পক্ষের শক্তি ধানের শীষকে ভোট দেবে। গোপালগঞ্জে আওয়ামী লীগের সমর্থকদের নিরাপত্তার আশ্বাস দেওয়া হচ্ছে এবং মিথ্যা মামলা, চাঁদাবাজি, হয়রানির মতো বিষয়গুলোকেও সামনে আনছে জামায়াত নেতা। অন্যদিকে মামলা, গ্রেপ্তার ও জামিন নিয়ে অপকৌশল হচ্ছে দাবি করছে বিএনপির প্রার্থী। আমাদের কৌশল তো আমরা কথার মাধ্যমে দিচ্ছি, তারপরেও এই যে বিভিন্ন মিথ্যা মামলা, হয়রানি আছে, আমরা মানুষকে সেই হয়রানি থেকে বাঁচানোর চেষ্টা করছি। পক্ষান্তরে কেউ এই হয়রানি করার জন্য মিথ্যাভাবে তাদেরকে নাম দেয়, মিথ্যাভাবে টাকা পয়সা নেয়, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। জামাত তো প্রকাশ্য সংগঠন না, তারা এইসব আকাম করতেছে, তারা এইসব আকাম করে এই ওদের দায় ওরা সবসময় অন্য একটা দলের ঘাড়ে দায় চাপায়। তাই এইসবের সাথে আমাদের বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। এইসব যা কিছু করতেছে এগুলো এনসিপি, জামাত তাদের সাথে ঘটনা ঘটছে, তারা এইগুলো করছে। গোপালগঞ্জ সদর 2 আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর তৎপরতা দেখা গেলেও এনসিপির কোনো প্রার্থী এখনও নেই। তবে গোপালগঞ্জের অন্য 2টি আসনে এনসিপির প্রস্তুতি ও প্রার্থীদের তৎপরতা জানা যাচ্ছে। শুধু গোপালগঞ্জে নয়, সারা বাংলাদেশে আওয়ামী লীগের ভোটারদের সমর্থন এবার নির্বাচনে জয় পরাজয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে বলে অনেকে মনে করছেন। এ ব্যাপারে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া দল জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে কী মূল্যায়ন আছে বলছিলেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। সে ভোটাররা হয়তো চাইলে এখন এনসিপি কিংবা বিএনপি অথবা তারা জামাত তাদের মতন করে আসলে চুজ করবে। এখানের এক্স্যাক্টলি হচ্ছে যে আওয়ামী ভোট ব্যাংক এককভাবে কোনো একটা দল কিংবা হচ্ছে কোনো একটা স্ট্র্যাটেজিক জায়গা থেকে যাবে, সেটা এখন আর আমরা মনে করি না। আগামী নির্বাচনে নৌকার ভোটারদের নিজেদের পক্ষ নিতে সবচেয়ে বেশি সোচ্চার দেখা যাচ্ছে জামায়াত ইসলামীকে। আওয়ামী লীগ সমর্থকদের টার্গেট করে জামায়াত নেতাদের বিভিন্ন বক্তব্য নিয়েও আলোচনা হচ্ছে। বোঝা যাচ্ছে আওয়ামী লীগের অনুপস্থিতির সুযোগ কাজে লাগানো জামায়াতের দলীয় কৌশলেরই একটা অংশ। এখন যেহেতু তারা নেই, আমি মনে করি তাদেরকে এখন আর আওয়ামী লীগ আমরা ভাবি না, তার সাধারণ ভোটার। তারা এখন দেখবে কোন রাজনৈতিক দল তার নির্বাচনী ইশতেহারে কি বলছে, কার কাছে আমরা বেশি নিরাপদ, কাদের চরিত্র সৎ, কারা দুর্নীতিবাজ না, কারা চাঁদাবাজ না, কার কাছে তাদের জান, মাল, সম্পদ, ইজ্জত নিরাপদ।
অন্যদিকে বড় রাজনৈতিক দল বিএনপি এবার নির্বাচনের জয়ের ব্যাপারে অনেকটাই আত্মবিশ্বাসী। তবে বিভিন্ন এলাকায় বিএনপি নেতাদেরও আওয়ামী লীগের সমর্থকদের নিয়ে বক্তব্য আলোচনায় এসেছে। যদিও বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন তাদের ভবিষ্যৎ নেতৃত্ব, দেশকে নিয়ে পরিকল্পনা এবং মানুষের জন্য প্রতিশ্রুতি দলমত নির্বিশেষে ভোটারদের ধানের শীষে আকৃষ্ট করবে। কোন ভোট ব্যাংক কাদের কি, এটা একটা সাইড। আমাদের কথা হচ্ছে আমাদের আগামীর বাংলাদেশটা কীরকম হবে, আমার প্রোগ্রামটা কী হবে, এর মধ্যে দেশের জন্য কী আছে, জনগণের জন্য কী আছে। আমাদের ফোকাস এই জায়গায়, কারা কোন দলে কোন গ্রুপের সেটা আমরা ওইভাবে ভাবছি না। আমাদের প্রোগ্রাম সকলের জন্য, সকল বাংলাদেশিদের জন্য। বাংলাদেশে অতীতে অংশগ্রহণমূলক সব জাতীয় নির্বাচনেই দেখা গেছে সারা দেশে নৌকা তথা আওয়ামী লীগের একটা নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে, যার মধ্যে হিন্দু ভোটারদের বিষয়টিও গুরুত্বপূর্ণ। এবার নির্বাচনে হিন্দু ভোট নিয়েও জামায়াতে ইসলামের তৎপরতা দৃশ্যমান হয়েছে। আওয়ামী লীগ নেই মানে তাদের ভোটাররা আছে, কিন্তু সেই ভোটারদের মতামত বলতে যাবে। আমরা কাউকে জোর করব না, আমরা খুব সিনসিয়ারলি মানুষকে ভালোবেসে আমাদের আদর্শ উদ্দেশ্য লক্ষ্য কিন্তু প্রচার করব। এদিকে বিএনপির কর্মসূচিতেও দেখা যাচ্ছে সংখ্যালঘুরা গুরুত্ব পাচ্ছে। দলীয় শীর্ষ নেতার ভার্চুয়াল উপস্থিতিতে হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিএনপির প্রার্থীদের সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন আদায়ের প্রচেষ্টাও দৃশ্যমান হচ্ছে কোথাও কোথাও। যদিও বিএনপির এই কেন্দ্রীয় নেতা দাবি করেন বিশেষ গোষ্ঠী বা ধর্মের ভিত্তিতে ভোটারদের আলাদা করায় বিশ্বাসী নয় বিএনপি। আমরা কোনো পার্টিকুলার ধর্ম কিংবা গ্রুপের গোষ্ঠীর জন্য তো রাজনীতি করছি না, আমরা সমগ্র বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করছি। কোনো গোষ্ঠীকে কি বলে এই পৃষ্ঠপোষকতার মাধ্যমে তো কোনো রাজনীতি হতে পারে না, এটা তো ডিভিশন হবে। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ করায় আওয়ামী লীগের আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি অনিশ্চিত। এ বাস্তবতায় নৌকার কট্টর সমর্থকদের জন্য দল থেকে শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী নাকি ভোট বয়কটের নির্দেশনা আসে সেটিও গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন অনেকে। আবুল কালাম আজাদ, বিবিসি নিউজ বাংলা। মহিউদ্দিন আহমদ, দলগুলো, অন্যান্য দলের কথা বলছি, তারা এখন আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য ভোটারদেরকে সমর্থন যাতে তারা করে, সেই ভোটের জন্য তারা যে তৎপরতা চালাচ্ছে, তারা যে কৌশলগুলো নিচ্ছে, কিভাবে দেখছেন বিষয়গুলোকে? না, এই আওয়ামী লীগের সম্পর্কে একটা তথ্য আছে যে তারা প্রায় 1/3 ভোটার তাদেরকে ভোট দেয় বলে, আমার কাছে এটা অতিরঞ্জন মনে হয়, কারণ এটা তো বিপুল পরিমাণ ভোট। এতটা ভোট থাকলে তো আওয়ামী লীগ আর ভোটের আদালতের কারাবন্দী করেছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করতে, তার কাছে তো গোয়েন্দা তথ্য ছিল, সে জনসমর্থন তলার নিচে চলে গেছে। তবে ভোট ব্যাংক আছে, সংখ্যালঘু সম্প্রদায় এখনো মনে করে আওয়ামী লীগ তুলনামূলকভাবে মানে কম ক্ষতিকর, আর অন্যান্য দলগুলো তো নিজেরাই প্রচার করে তারা মুসলমানের দল, সুতরাং এখানে একটা সমস্যা আছে। আর একটা আছে যে রাষ্ট্রের প্যাট্রোনেজ নিয়ে বা প্যাট্রোনেজ ডিস্ট্রিবিউট করে যে একটা সুবিধাভোগী গোষ্ঠী তৈরি হয়েছে, তারা চাইবেই আবার আওয়ামী লীগ, মানে তারা তাদের একটা সমর্থন তো আওয়ামী লীগের প্রতি আছে। কিন্তু ওইসব এটাকে যদি আমরা ভোট ব্যাংক বলি, সেখানে মানে এটা ভাগ হয়ে যাবে, অনেকটা ভাগ হয়ে যাবে। আর যে সুবিধাভোগী শ্রেণীটি, তারা তো সুবিধার জন্য যে কোনো জায়গায় যেতে পারে। ধন্যবাদ। সংখ্যালঘু সম্প্রদায়টা নিয়ে একটা সমস্যা। ধন্যবাদ। আসিফ মোহাম্মদ শাহান, এই যে যার যেটা কৌশলী থাকুক না কেন দলগুলোর, কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ভোটারদের যে মনস্তত্ত্ব, সেটা আসলে কোন ফ্যাক্টরের উপর নির্ভর করবে মনে হয়? না, দেখুন, এখানে আমার মনে হয় যে আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে। কেন আমি বলছি, কারণ আমরা বিভিন্ন সময় যে জরিপগুলো দেখেছি, ইনোভেশনের যে লাস্ট পোল যেটা আছে, সেখানে একটা সিগনিফিকেন্ট পোর্শন মানুষজন ভোট দিতে যাচ্ছে, এবং সেখানে যারা তাদের চয়েস রিভিল করেছেন তারা জানেন যে আওয়ামী লীগ নির্বাচনে যাবে না, তাও আওয়ামী লীগকে ভোট দিতে যাচ্ছেন এরকম 8%। আনরিভিল যে পোর্শন আছে সেটা যদি আপনি মানে যারা প্রকাশ করেননি সেটা যদি ধরেন, তাহলে সেটা প্রায় 18-19-20-এর মতো হয়ে যাচ্ছে। এখন এইটা হচ্ছে একদম কমিটেড আওয়ামী লীগ, আর যে যারা সব কিছু জানার পরেও এর বাইরেও একটা পোর্শন আছে যারা হচ্ছে কিসে করতে যাবেন। এখন দলগুলোর যে ল্যাঙ্গুয়েজ, আমি এই মানে জুলাই পরবর্তী সাথে ভাষাতে আমি একটা খুব বড় ধরনের সমস্যা দেখি,
এই যে আমি নিরাপত্তা দেব, এইটা হচ্ছে কি একজন ভোটারকে তার ডিগনিটিকে কোন পর্যায়ে নামিয়ে আসে। এবং এটা যখন অন্য ধর্মাবলম্বীর জন্য হয়, এই যে বাক্যটা যে আমার কাছেই আপনি নিরাপদ, তাহলে ভোটারকে আসলে আমি কি হিসেবে দেখছি, তার যে সিকিউরিটি সেইটা আমি দিতে পারবো, আর কেউ দিতে পারবে না, সেটা তো প্রচণ্ড অপমানজনক একটা বক্তব্য তার ডিগনিটির জন্য। আমি এটাকে খুব আপত্তিকর দেখি। ধন্যবাদ। মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর এ নিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে কী ধরনের প্রভাব বা কতটা প্রভাব পড়তে পারে তা নিয়ে এখন আলোচনা চলছে। কারণ গত বছরের 5ই অগাস্ট ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। শেখ হাসিনার মামলার রায়ের পরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের সরকারকে নোট ভার্বাল পাঠিয়ে অনুরোধ করবে তারা। আমরা শেখ হাসিনার দেশে প্রত্যর্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। অন্যদিকে ভারত এই রায়ের প্রতিক্রিয়ায় বলেছে বিষয়টি সম্পর্কে তারা অবগত। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুসারে মূলত আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির পরেই দেশ দুটি আসামি হস্তান্তরের অনুরোধ করতে পারে। কিন্তু ওই চুক্তিতে এমন অনেক বিষয় আছে যেগুলো বিবেচনায় নিয়ে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যানের সুযোগ আছে, বিশেষ করে যেখানে মৃত্যুর ঝুঁকি আছে। বাংলাদেশ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত বিবিসি বাংলাকে বলেন, বাংলাদেশে তো শেখ হাসিনার মামলার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ফলে সেই হুমকিটি তো আছেই। ফলে আপাতত এতটুকু বোঝা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সময়ে দুই দেশের সরকারের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হচ্ছে না। তবে প্রশ্ন হলো এই ইস্যুতেই দুই দেশের সবকিছু আটকে থাকবে কিনা। গত বছর 5ই অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতায় আসা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক এমনিতেই অনেকটা তলানিতে। এমন প্রেক্ষাপটে এখন শেখ হাসিনার মামলার রায়ের পর নতুন করে সম্পর্কের গতি প্রকৃতি কেমন হবে তা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে বুধবার দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তবে তাদের দ্বিপাক্ষিক ইস্যুর আলোচনাতে শেখ হাসিনা ইস্যু ছিল কিনা তা এখনও জানা যায়নি। বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা ইস্যুতে মিস্টার ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সময়ে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত খুবই কম এবং সে কারণে প্রত্যর্পণ ইস্যুতে এই সরকারের অনুরোধে দেশটির সাড়া দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আবার কয়েক মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তাদের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিকের ক্ষেত্রে শেখ হাসিনা ইস্যু বাধা হয়ে দাঁড়াবে কিনা সেই প্রশ্নও রয়েছে। সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বিবিসি বাংলাকে বলেন, এখানে 3টি বিষয় গুরুত্বপূর্ণ হবে। প্রথমত, নির্বাচনের পর বাংলাদেশে কী ধরনের সরকার হয়। দ্বিতীয়ত, সেই সরকারের সঙ্গে ভারত কোন ধরনের সম্পর্ক করতে আগ্রহী। তৃতীয়ত, শেখ হাসিনা ও আওয়ামী লীগ কী ধরনের ভূমিকা নেয়, রাজনীতিতে কতটা সক্রিয় হয়। এদিকে 1 বছরের বেশি সময় ধরে বাংলাদেশি নাগরিকদের ভিসা সীমিত করে রেখেছে ভারত সরকার এবং এর অংশ হিসেবে পর্যটন ভিসা দেওয়া একেবারেই বন্ধ হয়ে আছে। অল্প সংখ্যক মেডিকেল ভিসা দেওয়া হলেও তা পেতে বেশ বেগ পেতে হচ্ছে। এছাড়া ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনার কার্যালয়ে হামলা ও পতাকা পোড়ানোর ঘটনাও ঘটেছে গত ডিসেম্বর মাসে। অন্যদিকে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে পাকিস্তানের সঙ্গে সরকারের উষ্ণ সম্পর্ক নিয়েও উদ্বেগ রয়েছে ভারতীয়দের মধ্যে। পাশাপাশি বাংলাদেশে কিছু রাজনৈতিক দল ও নেতা ভারত বিরোধী বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন, বিশেষ করে ভারতের 7 সিস্টার্স হিসেবে পরিচিত রাজ্যগুলো নিয়ে, যা ভারতীয়দের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। অন্যদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলাসহ বিভিন্ন ইস্যুতে ভারতের তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে বেশ কয়েকবার। সেখানকার গণমাধ্যমগুলোতেও সংবাদ, গুজব, অপতথ্য প্রচার হতে দেখা গেছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর অন্তর্বর্তী সরকারের সময়ে দুই দেশের সম্পর্কের উন্নতির সুযোগ খুব একটা নেই বলেই ধারণা করছেন বিশ্লেষকরা।
অধ্যাপক শ্রী রাধা বলেন, আমার ধারণা এটাকে ইস্যু করে রাখলে সম্পর্ক আরও খারাপ হবে, বরং এটিকে একপাশে রেখে দুই দেশের সরকার কাজ করলে সম্পর্ক সহজ ও স্বাভাবিক হওয়ার দিকে এগোবে। কোনো ইস্যুতে আটকে থেকে কখনো অগ্রসর হওয়া যাবে না। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের নতুন সরকার ক্ষমতায় আসার পরেও দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ ইস্যু থাকবে শেখ হাসিনাই। তাই কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, সম্পর্ক স্বাভাবিক করতে চাইলে দুই দেশের সরকারকেই এই ইস্যুটিকে একপাশে সরিয়ে রেখে অন্যান্য গুরুত্বপূর্ণ সব ইস্যুতে একযোগে কাজ করতে হবে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।